আমার এই অর্জনের পেছনে সবথেকে বেশি ভূমিকা আমার আম্মুর এবং আমার পরিবারের। এর পাশাপাশি আমার শিক্ষকদের ভূমিকা এবং অবদান বলতে গেলে অনেক বেশি। আমার বিদ্যালয়ের শিক্ষক কিংবা বিদ্যালয়ের বাইরে আমার অনেক শিক্ষক আমাকে নানাভাবে সাহায্য করেছে। উনি হচ্ছেন আমার অনেক প্রিয় একজন শিক্ষক, সৌরভ স্যার, অ্যাডভান্স টিচিং পয়েন্টের একজন শিক্ষক। উনি আমি দশম শ্রেণীতে যখন পড়তাম তখন থেকে আমি স্যারের কাছে পড়ি। তো স্যার প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাহায্য করেছেন, পড়াশোনাতে যেমন সাহায্য করেছেন, মানসিকভাবেও যথাযথভাবে দিক নির্দেশনা দিয়েছেন যাতে আসলে পথ বিচ্যুত না হয়। সব সময় দিক নির্দেশনা দিয়েছেন, ভালো পরামর্শ দিয়েছেন। আসলে স্যারদের এই সহযোগিতাটা না পেলে কখনো এটা সম্ভব ছিল না। আমার পরিবারের পর আমার আম্মুর পর উনি আমাকে অনেক বেশি সাহায্য করেছেন। আমার যখনই কোনো দরকার হতো বা কোনো বিষয়ে আমি সমস্যায় পড়তাম পড়াশোনার ক্ষেত্রে, আমি আমার স্যারদের ফোন করতাম, স্যারদের জিজ্ঞেস করতাম, স্যার আমি তো এটা পারছি না, এটা কেমন হবে বা আমি কিভাবে করব। তো তখন আমার স্যারেরা আমাকে আন্তরিকতার সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। আমি আমার স্যারদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। পরীক্ষার 20 থেকে 21 দিন আগে মেহেজাবিন এর সাথে আমার কথা হয়। তো মেহেজাবিনের কথায় পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটু তাকে হতাশাগ্রস্ত মনে হয়েছিল। তো আমি ওকে 3টি কথা বলেছিলাম। বলেছিলাম বিলিভ ইন ইউরসেলফ, ইউ আর ডিফারেন্ট, ডু ইউর বেস্ট। সে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির আগে 20 থেকে 21 দিনে যা করেছে, সে যদি 3 মাস এভাবে প্রস্তুতি নিতে পারতো বা একটু সিরিয়াসলি প্রস্তুতি নিতে পারতো, তাহলে হয়তো আজকে সে সারা বাংলাদেশে প্রথম হতে পারত। মেহেজাবিনের একজন শিক্ষক হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করি। ভবিষ্যতে সে অনেক বড় জায়গায় যাবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে এবং আমরা তার অংশীদার হব। ধন্যবাদ সকলকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাজজান মেহেজাবিন চৌধুরী, এসএসসি ব্যাচ 2025, ব্যবসায় শিক্ষা শাখায় চট্টগ্রাম বোর্ডের প্রথম ছিলাম। আমার আজকের এই ভিডিওটা মূলত এসএসসি ব্যাচ 2026 এবং 27-এর জন্য, বিশেষ করে যারা ব্যবসায় শিক্ষা শাখা এবং মানবিক শাখায় আছো তাদের জন্য। তো আমি আজকের এই ভিডিওতে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আমরা কীভাবে পড়াশোনা করতে পারি, কীভাবে পড়াশোনা করলে বেশি কার্যকর হতে পারে, কীভাবে একটা ভালো নাম্বার তোলার জন্য আমাদের পরীক্ষার খাতায় লেখা উচিত এবং যে ভুলগুলো কখনোই আমাদের করা উচিত নয়। প্রথমত যদি আমি বলি আমরা কীভাবে পড়াশোনা করব। এভাবে আসলে পড়াশোনার জন্য কেউ তোমাকে একটা নির্দিষ্ট রুটিন দিয়ে দিল, তুমি সে অনুযায়ী পড়লে, এভাবে আসলে কখনোই ভালো ফলাফল সম্ভব নয়। আমি তোমাকে একটা রুটিন দিলাম বা আমি তোমাকে বললাম এভাবে পড়ো, এটা হচ্ছে সবার ক্ষেত্রে সাধারণভাবে কাজে লাগবে। এটা তোমার জন্য আলাদা করে সেটা তৈরি করা নয়। দেখো, প্রতিটি শিশুই এক একটি ফুল, আর প্রতিটি ফুলই কিন্তু স্বতন্ত্র। আমি যখন তোমাকে বলবো তুমি এইভাবে পড়ো, প্রতিদিন 10 ঘন্টা পড়ো বা 12 ঘন্টা পড়ো, সেভাবে আসলে সেটা বলা যায় না। আমি যেটা করবো, প্রথমেই তুমি দেখো যে তুমি কিভাবে পড়লে তুমি সেটা আয়ত্ত করতে পারছো। কোনো একটা বিষয় বোঝার জন্য তোমার কিভাবে পড়তে হচ্ছে। আমাদের প্রত্যেকের মস্তিষ্ক কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে। তো সেক্ষেত্রে তোমাকে প্রথমেই বুঝতে হবে তোমার মস্তিষ্ক বা একটা বিষয়কে আয়ত্ত করতে কতটুকু সময় নিচ্ছে এবং কীভাবে পড়তে হচ্ছে। তোমার কোনো বন্ধু সে দৈনিক 12 ঘন্টা পড়তে পারে, খুবই ভালো। আমরা মনে করো কারো 2-3 ঘন্টা পড়েই পড়াটা বিষয়টা আয়ত্ত হয়ে যাচ্ছে, কিন্তু তোমার তেমনটা নাও হতে পারে। তোমার হতে পারে একটু কম সময় লাগতে পারে, একটু বেশি সময় লাগতে পারে। তাই অন্য কেউ 12 ঘন্টা পড়ছে, অন্য কেউ 16 ঘন্টা পড়ছে, 10 ঘন্টা পড়ছে, তাই আমাকে বেশি পড়তে হবে। বা আবার অন্য আরেকজন 3 ঘন্টাতে পড়ে ভালো ফলাফল করছে, তাই যে আমাকে 3 ঘন্টা পড়তে হবে এমন কোনো বিষয় নয়। প্রথমেই নিজেকে বুঝো যে আমার ব্রেন কীভাবে কাজ করছে, আমি কতটা পড়লে পড়াটাকে আয়ত্ত করতে পারছি। দ্বিতীয়ত যে কথাটা বলবো, গদ বাঁধা নিয়মে পড়ো না। আমরা সবাই যেটা করি, গাইড বই থেকে পড়ি। আমাদের মানবিকের শিক্ষার্থীদের বা ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের নাম্বার কমে যাওয়ার কারণই হচ্ছে মূলত সেটা আমরা গদ বাঁধা একেবারে গাইড থেকে মুখস্থ করে যাই, তারপর একেবারে সেটা লিখে দিই, বা গাইডে যে নিয়মে লিখে আমরা সেভাবে লিখে আসছি। এই কারণে মূলত আমাদের নাম্বারটা কমে যায়। আমি বলবো যতটা সম্ভব গাইড বইটাকে অ্যাভয়েড করো। তোমার মেইন বইতে যেটা আছে, যে বইটা স্কুল থেকে দেওয়া হয়, সেই বইটাকে একেবারে ভালো করে পড়ে ফেলো, কিছুই বাদ দিও না, প্রত্যেকটা বিষয় পড়ো। এবার পড়ো বলতে মুখস্থ করো এমনটা নয়,
পড়ো বলতে বুঝে বুঝে পড়ো, প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা পংক্তিতে কি বলতে চাচ্ছে, প্রত্যেকটা লাইনে কি বলছে সেটা বুঝো, যে বিশ্লেষণ করে করে পড়ো। প্রত্যেকটা পড়ার পেছনে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের চেষ্টা করো। তুমি যত বেশি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের চেষ্টা করবে, যখন পরীক্ষায় কোনো একটা বিষয় একটু অন্যরকমভাবে দিবে, তুমি সেটা খুব সহজে বুঝে যাবে। মেইন বইটাকে ভালো করে ফোকাসে রাখো। মেইন বইয়ের পাশাপাশি তোমাদের হয়তো এটা এসএসসি 26-এর হাতে খুব বেশি সময় নেই, কিন্তু এসএসসি 27-এর হাতে অনেক বেশি সময় আছে, এটা তোমাদের কাজে লাগবে। আমি নিজেও কিন্তু সেটা করতাম এবং এখনও করছি। তোমরা তোমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রতি মাসে অন্তত 2 থেকে 3টা অন্য বই পড়বার চেষ্টা করো। এই জিনিসটা তোমাদের অনেক বেশি সাহায্য করবে। এই যে বলছি গাইড পড়ো না, মেইন বই পড়ো, তো পরীক্ষার হলে গিয়ে তুমি কীভাবে লিখবে? তুমি যখন নিজের থেকে একটা বিষয় লিখবে, সেই বিষয়টা তো একটু মানসম্মত হতে হবে। সেই মানসম্মত লেখাটার জন্য কি করতে হবে? তুমি প্রত্যেক মাসে কমপক্ষে 2 থেকে 3টা অন্য বই পড়বার চেষ্টা করো, ভালো একটা মানসম্মত বই। এর পাশাপাশি বর্তমান সময়ে আমরা মোবাইলে, ফেসবুকে অনেক বেশি সময় দিই। আমি কখনোই বলবো না মোবাইল ফেসবুক একেবারে ব্যবহার করবে না, মোবাইল একেবারে ব্যবহার করবে না। যেহেতু সময় এগোচ্ছে, তাই আমাদের এই আধুনিক প্রযুক্তির সাথে নিজেদের একটা সম্পর্ক রাখতে হবে, তবে সেটা ভালো বিষয়ের দিকে রাখো। আমি নিজেও এখন অনেক বেশি স্ট্রাগল করি, মাঝে মাঝে মনে হয় যে রিলস দেখছি বা এরকম করছি, কিন্তু সেটার প্রতি একটা নিয়ন্ত্রণ রাখো। তোমরা ফেসবুকে বা মোবাইলে, ইউটিউব আছে, গুগলে যাও, বিভিন্ন সংবাদগুলো দেখো, প্রতিনিয়ত দেশে কী হচ্ছে সেটা জানবার চেষ্টা করো। অনলাইনে এখন অনেকগুলো সংবাদপত্র আছে, সেই সংবাদপত্রগুলো পড়ো, বিভিন্ন প্রবন্ধ পড়ো, বিভিন্ন লেখকের অনেক লেখাও তোমরা এখন অনলাইনে পেয়ে যাবে, সেগুলো পড়ো। এগুলো তুমি মুখস্থ করবে না, কিন্তু তোমাদের মস্তিষ্কের কোথাও না কোথাও থেকে যাবে, এবং তুমি যখন সৃজনশীল নিজে থেকে লিখবে, তোমার লেখার মানটাকে না অনেক সুন্দর করবে, লেখাটাকে সমৃদ্ধ করবে। তুমি যখন এই বিষয়গুলোর সাথে যুক্ত থাকবে, এগুলো পড়বে, তখন হবে কি, তুমি লিখছো সৃজনশীল, সেখানে দেখবে এমন কিছু শব্দ এসে যাবে যেগুলো ওই যে বই পড়ার কারণে তোমার হয়েছে, মানে বাড়তি বই পড়ার বা বিভিন্ন কিছু দেখার। তো তোমরা ডকুমেন্টারি দেখতে পারো, তাছাড়া হচ্ছে অনেক সেমিনারে তোমরা অংশ নিতে পারো। এমনকি তোমরা অনেক সেমিনারের ভিডিও, আমাদের দেশে অনেক বড় বড় কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষকের অনেক বক্তব্য দিচ্ছেন, সেগুলো তোমরা অনলাইনে পেয়ে যেতে পারো। সেগুলো যদি দেখো তাহলে তোমরা অনেক সমৃদ্ধ নিজেদের করতে পারবে। এর পাশাপাশি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। তোমরা যখন হিসাব বিজ্ঞান করবে বা গণিত, ইংরেজি, গ্রামার করতে পারো, তোমরা প্র্যাকটিস করো। তো প্র্যাকটিস করার আগে তোমরা একটা বিষয় দেখো যে এগুলো কোন নিয়মে হচ্ছে। আমাদের সাধারণত মেইন বইতে কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলোর উপর ভিত্তি করে কিন্তু অন্যান্য সব কিছু হয়। তো তুমি যখন একটা অঙ্ক করবে, তুমি যখন ইংরেজিতে কোনো একটা প্রিপোজিশন করছো বা অন্য যে কিছু করছো, সেটা আসলে কোন নিয়মে হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করো। তাহলে হবে কি, তুমি যখন একটা পড়ার সাথে সাথে তোমার আরও অনেকগুলো পড়া একই সাথে কাভার হয়ে যাবে। এর পাশাপাশি যদি বলি পরীক্ষার খাতায় কীভাবে লিখবে, আমরা গদ বাঁধা নিয়মে লিখি, কিন্তু আমাদের যিনি খাতা দেখছেন তিনি একটানা অনেকগুলো খাতা দেখছেন। হুট করে যখন এসেও দেখবে আমার খাতাটা তো একই জিনিসই, বাকি 100 খাতাতে যেটা পেয়েছে আমার খাতায়ও সেটা, তখন নাম্বারটাও তিনি ওভাবে একটা গতানুগতিক দিয়ে দিবেন। তো তোমাকে তোমার খাতাটাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন উনি দেখেই বুঝতে পারে যে না, তুমি একজন এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, তোমার ওটা দেখে ওনার ভালো লাগতে হবে, ওনাকে ইমপ্রেস করতে হবে। এই জন্য তুমি কালার পেন ইউজ করতে পারো, অবশ্যই নীল ছাড়া অন্য কোনো কালার নয়। এর পাশাপাশি লেখাকে যতটা সম্ভব ইনফরমেটিভ করো, পয়েন্ট আকারে লেখো, লেখাতে অনেক বেশি গ্রাফ ব্যবহার করো, চার্ট ব্যবহার করো। এগুলো তোমার লেখার মানটাকে অনেক বেশি বৃদ্ধি করবে। এই যে বলছি ডকুমেন্টারি দেখো, বই পড়ো, এগুলো কিন্তু এইভাবে লিখতে তোমাকে অনেক বেশি সাহায্য করবে। তুমি যখন বাংলা কিংবা ইংরেজিতে রাইটিং পার্টে যাবে, কোনো প্যারাগ্রাফ লিখবে, রচনা লিখবে, তখন গাইড থেকে একটা রচনা, একটা প্যারাগ্রাফ মুখস্থ করলাম বা অনলাইন থেকে দেখলাম, সেটা লিখে দিলাম, সবাই তো সেভাবে লিখবে, তাহলে তুমি কেন বেশি নাম্বার পাবা? এই বিষয়টার জন্য তোমাকে করতে হবে বেশ কয়েক জায়গা থেকে তুমি আমার তথ্য সংগ্রহ করো। আমি কিন্তু এখনও বা আগেও আমি যখন রচনা লিখি, আমি কিন্তু কখনো কোথাও থেকে রচনা শিখি না। আমি আগে যে বিষয়টা নিয়ে রচনা লিখবো, সেই বিষয়ে অনেকগুলো তথ্য সংগ্রহ করে নিজের থেকে লেখার চেষ্টা করি। তো তুমি আগে সেই বিষয়ে অনেকগুলো তথ্য সংগ্রহ করো, তারপর তুমি সে অনুযায়ী লেখো। তোমার খাতাটা যেন দেখেই স্যার বুঝতে পারেন যে তোমার মধ্যে আলাদা কিছু আছে। খাতাটাকে যতটা সম্ভব স্বচ্ছ রাখো, অনেক বেশি কাটাকাটি এগুলো করো না। এগুলো করলে স্যারের মধ্যে তোমার প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হতে পারে তোমার খাতার প্রতি।
আর যে ভুলগুলো কখনো করা যাবে না, যদি সেগুলো নিয়ে আমি একটু কথা বলি, তোমরা কখনো নার্ভাস হয়ে যাও না পরীক্ষার হলে গিয়ে, যেটা আমি হয়ে যেতাম নার্ভাস পরীক্ষার হলে গিয়ে। ওই কারণে আমার দেখা যেত আমি এমসিকিউতে একটা দুটো ভুল করে ফেলেছিলাম, এমনকি প্রথম পরীক্ষার দিন আমি রেজিস্ট্রেশন নাম্বার যখন ভরাট করছিলাম তখনও ভুল করে ফেলি। তো ওটার টেনশনে গিয়ে আমি ওএমআর ভরাট করতে ভুল করেছি। তোমরা কখনো নার্ভাস হবে না, তোমরা মেডিটেশন করতে পারো, এই বিষয়টা অনেক বেশি সাহায্য করবে। প্রতিদিন অন্তত 10 মিনিট মেডিটেশন করো, আমিও চেষ্টা করি করার। এই মেডিটেশনটা তোমাদের মনোযোগটাকে অনেক বেশি বাড়াবে, শান্ত স্থির থাকতে সাহায্য করবে, এবং পরীক্ষার হলে গিয়ে দেখবে তোমাদের ব্রেনটাও খুব সুন্দর মতো কাজ করছে। আমি শুধুমাত্র পড়ার কথা কখনোই বলি না, আমি যখন কোনো পরামর্শ দিই সেখানে সহশিক্ষা কার্যক্রম কিন্তু অনেকটাই জুড়ে থাকে। তো সহশিক্ষা কার্যক্রমে নিজেদের যুক্ত করার চেষ্টা করো। এটা এখানে যেমন কাজে লাগবে, ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য কিন্তু এই বিষয়টা তোমাদেরকে সাহায্য করবে। এরপর আমি যদি বলি, একটা রুটিন মেনটেন করো। এমনভাবে ভালো রেজাল্ট করতেই হবে এমন একটা চাপ, এই চাপ কখনোই নিও না। তুমি যখন মস্তিষ্ককে বোঝাবে ভালো রেজাল্ট করতে হবে, ওই একটা চাপে থাকবে, তুমি পড়ছো বুঝছো না, সব কিছু বিশৃঙ্খল একটা অবস্থায় তুমি উপনীত হবে আসলে। তাই নিয়মিত ঘুম, নিয়মিত একটা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য যা যা করতে হয়, নিয়মিত খাবার খাওয়া, নিয়মিত ঘুমানো, এগুলো অনেকেই আছে নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে পড়তে থাকো, এগুলো কিন্তু একদমই করবে না। পরীক্ষার আগে কখনোই অসুস্থ হওয়া যাবে না, যেটা আমি আবারও বলবো একেবারে শেষে আমরা যেটা আমি আবারও বলবো, তুমি কীভাবে পড়লে সব থেকে বেশি বুঝতে পারছো। হতে পারে তোমার একটু কম পড়েও ভালো তুমি করতে পারো, আবার হতে পারে তোমার একটু বেশি পড়তে হচ্ছে। তো কম পড়ে যদি আয়ত্ত করতে পারো, বেশি খুশি হওয়ার কিছু নেই। আবার তোমার যদি মনে হয় অন্য কেউ 1 ঘন্টায় যেটা পড়তে পারছে, আমার ক্ষেত্রে সেটা 2-3 ঘন্টা লাগছে, তাহলেও কিন্তু মন খারাপের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো বিষয় নেই। তো মেইন বইটাকে ফোকাস রেখে একেবারে ভালো করে সবটা পড়বে। মেইন বইয়ের বাইরে গাইড বা অন্য কিছুতে তোমরা ফোকাস করবে না, এটা তোমাদেরকে অনেক বেশি সাহায্য করবে।